বাংলা এবং বাঙালি ছেলেরা আগামী দিনে রাজত্ব করতে চলেছে। ম্যাডাম মানে আমার দিদি, উনি যে কি উপকার করলেন ফুটবলকে, তো করলেনই, চাকরিটা তার পরিবারকে, তাদের পরিবারকে যে কি সন্তুষ্টি দেবে এইটা উনি অনুভব করেছেন। সম্মান না দিলে সম্মান পাওয়া যায়। ভারতীয় ফুটবলকে সংগঠিত করেছে। সেই দুটো রাজ্যের ফাইনাল হচ্ছে শূন্য, অলমোস্ট শূন্য মাঠে, 100-200 লোক ম্যাক্সিমাম। এর থেকে যে বাজে অর্গানাইজেশন বলে, যে অর্গানাইজেশন পার্টটা, এটা ভাবা যায় না। মানে দেশের কোচ হওয়ার একটা স্বপ্ন থাকে, কোথাও আপনি সেই রকম ভাবে মেন্টালি রেডি? যে নিশ্চয়ই, আমি তো অ্যাপ্লাই করেছিলাম, আজকে করেনি, কালকে করতে বাধ্য হবে, এখনই বলে দিলাম। স্কট তখন বলেছিল যে সঞ্জয় ভাই ইউ আর নট গোয়িং ফর প্রো লাইসেন্স। তখন আমি বলেছিলাম ভাই I will pass pro license and you will appoint foreign coaches. সেই জায়গায় আমি প্রেসিডেন্টের সমালোচনা করেছি না। 10 বছর বাদে আমি আমার জায়গায় আছি, প্রেসিডেন্ট কোথায় আছে তুমি তার নামও শুনতে পারবে না। আমি আশাবাদী যে এই বছরটা বা আরো আগামী দিনে ফুটবলে একটা নবজোয়ার আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে বাংলার ফুটবল ফের চর্চায়, ফের ভারত সেরা বাংলা। মানে আপনারা জানেন সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। আর এই মুহূর্তে আমি সেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেনের সঙ্গে রয়েছি। সন্তোষ ট্রফি জয়ের জন্য শুভেচ্ছা জানাই। অনেক অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সঞ্জয় দা, প্রথমে একটা জিনিস জানতে চাইবো যে কোথাও বলা হয়ে থাকছে যে এই মুহূর্তে আপনি হচ্ছেন সেই ক্রাইসিস থেকে সলভ করার সেই মানুষ, যে যখনই সমস্যায় পড়ছে এই বাংলা ফুটবল বা ইয়েতে, আপনাকে দায়িত্ব দিলে আপনি ঠিকঠাকভাবে সেই দায়িত্বটা পালন করছেন। এবং অতীতে দেখা গিয়েছে আই লিগ, তারপর এইবারে আরো একটা ভারত সেরা করলেন বাংলাকে, সন্তোষ ট্রফি জয়। এই দুটো ট্রফি মানে কিভাবে ব্যাখ্যা করবেন, এই দুটো ট্রফি জয়? দেখো, দীর্ঘদিন হয়ে গেছে মোহনবাগানের আই লিগ জয়ের যে সেলিব্রেশন বলো, এবং ওইটা আরও বেশি মাত্রা পেয়েছিল এই জন্যে যে দীর্ঘদিন মোহনবাগান কোনো মানে সর্বভারতীয় যেটা আই লিগ, যেটাকে তখন ন্যাশনাল লিগ, যেটা পরবর্তীকালে আই লিগ হয়েছে, জিততে পারছিল না, স্ট্রাগল করছিল। সেইখানে জয়টা একটা অন্য মাত্রা। এবং বাংলাও দীর্ঘ 6-7 বছর ধরে স্ট্রাগল করছে, কোনো সময় ফাইনালে উঠে আলটিমেটলি আমরা সেই লক্ষ্যটা পূরণ করতে পারিনি। কিন্তু সেই ধারাটা ভেঙে একটা আমরা যে জিততে পেরেছি, এবং আমরা যে এই সন্তোষ ট্রফিটা জিতে যে বাংলার ফুটবল বা বাংলার ফুটবলাররা যে হারিয়ে যায়নি, সেইটা প্রমাণ বাংলার ছেলেরা করে দিয়েছে। এবং এটা একটা দুর্দান্ত, মানে কি বলবো, একটা অনুভূতি। ক্লাব লেভেল এবং রাজ্য লেভেল, এই দুটো তো একসাথে মেলালে চলবে না, দুটো ভিন্ন প্রকৃতি, কিন্তু দুটোই একটা অন্য মাত্রা এনে দিয়েছে। এবং যেহেতু আমি বাঙালি, এবং আমরা বাঙালির সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, যেটা সবাই জানে, এবং আমি নিজেকে গর্বিত বলে মনে করি। এবং ধন্যবাদ জানাই আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং যারা টেকনিক্যাল কমিটিতে বা আইএফএতে যারা আছেন, যে আমাকে কোচ নির্বাচিত তারা করেছিলেন, এবং আমি তাদের কাছে নিশ্চয়ই কৃতজ্ঞ। এবং আগামী দিনে আরও বাংলা আরও এগিয়ে যাবে, মাথা উঁচু করে এগিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। বাংলা দল শহরে পা দিল, বিমানবন্দরের ওই উচ্ছ্বাসের মধ্যে দাঁড়িয়ে আপনি কোনো ক্রমে যে কটি কথা বলেছিলেন তার মধ্যে একটি কথা বলেছেন, এই ছেলেগুলোকে এই যে জিতিয়ে আনলো, এবার এদেরকে হারিয়ে যেন না যায় সেটা দেখা, এবং এদেরকে মঞ্চটা যেমন এটা ব্যবহার করেছে, এদেরকে দেখা, মানে চাকরির কথা, মানে ফিনান্সিয়াল যে সমস্যার মধ্যে ছেলেগুলো চলে। এবং আপনি বলেছেন তার 24 ঘন্টাও কাটেনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রত্যেকটা একটা দুটো ফুটবলার না, প্রত্যেকটা ফুটবলারের জন্য চাকরির বিষয়টি ঘোষণা করলেন। এবং তারপর যে বিষয়গুলো বললেন যে এদের এই খেলাটাই প্রধান যেন হয়। কিভাবে দেখছেন বাংলা কোচ হিসেবে? দেখো, আমি একটা জাস্ট এর আগে একটা কথা বলতে চাই, এই জন্য হয়তো জানানো দরকার যে বাংলা ফুটবল বা বাঙালি খেলোয়াড়েরা কোন প্রান্ত থেকে আসছে এবং কি পরিবার থেকে আসছে। আমরা যখন সিলেকশন চলছে, আমাদের মোটামুটি 40 জন বেছে নিয়েছি। আবু সুফিয়ান বলে একটা খেলোয়াড়, যে সুরুজির সঙ্গে খেলেছে, কলকাতা লিগে খুব ভালো খেলেছে, সবাই জানো, তোমরা সাংবাদিকতা করেছো। তো
ওর পারফরমেন্সটা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে এবং কেমন মন মরা। তো আমি একদিন প্র্যাকটিসের পরে আমি সুফিয়ানকে বললাম, সুফি কি ব্যাপার তুমি এ করছো? তো ও প্রায় ওর চোখে জল বেরিয়ে যাওয়ার ব্যাপার, যে ও বললো যে আমার দাদা সদ্য বিয়ে করেছে এবং আলাদা হয়ে গেছে, ওর দাদাই মেনলি ব্রেড রান্নার পরিবারে। তো খুব কষ্টের মধ্যে দিয়ে আছি। তো আমি তো আর ওখানে কি বলবো, আমি ঠিক আছে ধৈর্য ধরো, এটা ভুলে যাও, তুমি খেলাটায় মন দাও। এই যে 15 দিন বা 20 দিনের মধ্যে যে এই যে বিরাট একটা ব্যাপক পরিবর্তন হয়ে যাবে, শুধু ওই আবু সুফিয়ান নয়, আবু সুফিয়ানের মতো এই যে 22 জন আছে, তার মধ্যে একজন নরহরি শ্রেষ্ঠা, এই মাস দেড়েক আগে ও এজি পাটনায়, মানে আমাদের যেরকম এজি বেঙ্গলও জয়েন করেছে। এই 21টা ছেলের যে ভবিষ্যৎ, এবং আমি গতকাল ওই মানে এয়ারপোর্টেই ওর মাকে বলছিলাম, ওর মা মানে সুফিয়ানের মা এবং ওর বোন ওদেরকে নিতে এসেছিল, তো আমার সাথে ছবি তুলে আমাকে পরিচয় করে দিল। আমি ওনার মাকে একটাই বললাম, আপনি একটুখানি ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এবং তার পরের দিন আমাকে অনির্বাণ ফোন করে জানাচ্ছে তখন 10টা বাজে যে সঞ্জয়দা সিএম ডেকেছেন, নবান্নে যেতে হবে। এবং তারপরে তো আমরা গিয়েছি এবং 24 ঘন্টা হয়নি, আমরা সবাই আমাদের ম্যাডাম মানে আমার দিদি প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে সামনে গিয়ে তার পরিচয় পর্ব, তুমি কোথায় থাকো, তার তোমার কি বাড়িতে কে কি করে, এই যে সব ছেলেদেরকে যে তার মুখচ্ছবি এবং ভাষা এবং তার যে কোথা থেকে তারা উঠে আসছে, এইটা উনি অনুভব করেছেন। এবং যখন তিনি বক্তব্য রাখতে উঠলেন, উনি তো প্রথমেই বললেন ক্রীড়ামন্ত্রী অরূপকে, যে অরূপ এই 21 জন ছেলেকে, 22 জন ছেলেকে, উনি 22 জন বলেছেন, উনি জানতেন না নরহরির ব্যাপারটা, তো 22 জন ছেলেকে তুমি স্পোর্টস ডিপার্টমেন্টে বা তুমি তোমার এই করো, এবং কালকের মধ্যেই মানে আজকের মধ্যেই ওদের যেসব কাগজপত্র, ছবি, আধার কার্ড, এইগুলো তুমি জমা করো, এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখের মধ্যে যাতে ওরা জয়েন করতে পারে। এবং ওরা শুধু এটাও ঘোষণা করলেন, ওরা শুধু সই করবে, মাঠে খেলবে, নিজেরা ভালো খাওয়া দাওয়া করবে, ভবিষ্যতে যাতে আরো বড় জায়গায় যেতে পারে সেই স্বপ্নটা দেখবে। তো 24 ঘন্টা কাটেনি, আমরা মানে আমাদের খেলোয়াড় কেন, আমরা যারা কোচিং স্টাফ সকলে আমরা অভিভূত। এটা যে উনি যে কি উপকার করলেন ফুটবলকে, তো করলেনই, সমগ্র স্পোর্টস, সমগ্র খেলাধুলোটাকে যে কোন মাত্রায় নিয়ে গেলেন এটা আমার জানা নেই। এবং আমি আশাবাদী যে এই বছরটা বা আরো আগামী দিনে ফুটবলে একটা নবজোয়ার আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্লাব লেভেল থেকে শুরু করে সন্তোষ ট্রফিতে আমার যখন সিলেকশন হয় তখন 88টা প্লেয়ার এসেছিল ম্যাক্সিমাম, এবার হয়তো 250-300 খেলোয়াড় লাইন দিয়ে থাকবে, সন্তোষ ট্রফি রিপ্রেজেন্ট করব, এবং এটা একটা অন্য মাত্রা যোগাবে ভারতীয় ফুটবলকে বা বাংলার ফুটবলকে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আই ওয়াজ স্পেল বাউন্ডেড, মানে অভিভূত। মানে আমরা কিছু বলার আগে, চাওয়ার আগে উনি এই দেখো টাকা পয়সা, উনি 50 লক্ষ টাকা একটা অ্যাওয়ার্ড ঘোষণা করেছে। টাকা পয়সা হয়তো ক্লাবে খেললে তারা 25-30 হাজার, 40-50 বা 1 লাখ টাকা করে কেউ পাবে, কিন্তু চাকরিটা তার পরিবারকে, তাদের পরিবারকে যে কি সন্তুষ্টি দেবে, এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমার সব থেকে ভালো লাগছে আবু সুফিয়ানের মাকে আমি গতকাল বলে এসেছিলাম যে দেখুন সব মিটে যাবে, সেটা যে 24 ঘন্টার মধ্যে হবে ভাবা যায়। সঞ্জয় দা, এইবার আমি যে প্রশ্ন আপনি বলছিলেন যে কোচ নির্বাচন করেছে তাই জন্য থ্যাঙ্কস, কিন্তু সঞ্জয় সেন একটা নাম বাংলা ভারতীয় ফুটবলের এইরকম প্রোফাইল, অথচ আপনার এই সন্তোষ ট্রফির বাংলা কোচ হতে মানে আপনি প্রায় 3 দশক কোচিং করাচ্ছেন, 27 বছর, তো কোথাও আক্ষেপ হয় না যে বাংলা এর আগে যে কোচগুলো নির্বাচন হচ্ছিল তাদের আমি কাউকেই ছোট করছি না, কিন্তু কোথাও আপনার নামও উঠেছিল, কিন্তু হয় মানে সেটা আসেনি। আজ সবাই সঞ্জয় সেনকে নিয়ে আবার বলছে, ভাই কোচ আক্ষেপ হয় না কেন এটা? না দেখো, সব কিছু একটা সময়, আমি এটা বিশ্বাস করি। এই যে মোহনবাগান যখন আমাকে কোচ করলো, আমি তো তখন ভাবিনি যে আমাকে এই স্বপ্ন থাকে। আমি একটা খেলোয়াড় ছিলাম, আমি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানে খেলিনি, কিন্তু বাঙালি যখন ফুটবল খেলে তার স্বপ্ন থাকে যে আমি এই 3টে বড় ক্লাবে খেলব। সেটা আমার খেলা হয়নি, যে খেলায় খেলতে না পারার আক্ষেপটা স্বপ্ন দেখেছিলাম যখন আমি কোচিং শুরু করি। প্রদীপদা আমাকে রেলওয়ের দায়িত্ব দেন 97-এ, যে তুমি দায়িত্ব নাও। আমি ওই সময়ও কিন্তু আমি আশা করিনি যে প্রদীপদা আমাকে সরাসরি রেলওয়ে ফুটবল ক্লাবের দায়িত্ব দেবেন। তো আমি যথাসাধ্যভাবে আমার মতো করে সেটা দায়িত্বটা পালন করার চেষ্টা করেছি। এবং
স্বপ্ন থাকে যখন কোচিং করছি যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কোচ হব। তো 2014 সালে সেই অফারটা এসছে। তার আগে আমি অবশ্য মোহামেডান ক্লাবের দায়িত্ব নিই, মানে সেকেন্ড ডিভিশন আই লিগ মোহামেডান যেতে, এবং 44 বছর বাদে আইএফএসএল মোহামেডান যেতে। তারপরে আমি পার্সোনাল রিজনে ছেড়ে দিয়ে বসেছিলাম, তারপরে মোহনবাগানে জয়েন। এবং মোহনবাগানের পরে এই যে তুমি বলছো যে বাংলা, এটাও নিশ্চয়ই বাংলা কোচ হব, ভারতীয় দলের কোচ হব। একটা কোচ যারা কোচিং করতে চায় তাদের স্বপ্ন থাকে। তো আমি কোনো আলাদা কিছু নই, আমারও একটা স্বপ্ন ছিল। না দেখো, একটা আমি বলি সবসময়, একটা আমি কখনো কিন্তু কোনো জায়গায় ইন্টারভিউতে আজ পর্যন্ত এতদিন আমাকে দেখছো, আমি কখনো বলেছি যে আমাকে কেন বাংলার কোচ করা হয়নি? আজ আমি কারণ আমি এগুলো ঠিক ভালো লাগে না আমার। ঠিক আছে, আমি একটা জিনিস জানি যে পেশেন্স, ধৈর্য রাখতে হবে। সময় যখন আসবে এবং সেটা যখন তুমি সুযোগ পাবে সেই সদ্ব্যবহারটা করবে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। কৃতিত্ব সম্পূর্ণ খেলোয়াড়দের এবং আমার কোচিং স্টাফদের, সৌরেন দত্ত, অর্পণ দে, ভাস্কর এবং আমাদের ম্যানেজার। এটা আমরা একটা দুর্দান্ত টিম ওয়ার্কের ফসল বাংলার সন্তোষ ট্রফি জেতাটা। সঞ্জয় সেন যে প্রোফাইলের কোচ, গত 1 বছর যদি টেনিওরটা দেখি, 1 বছর পরে সেইখানে সঞ্জয় সেনের চাকরি নেই। তুমি কি বলবেন, মানে আই লিগের ক্লাবেও কি সঞ্জয় সেন ডাক পেতে পারে না? এত বিদেশি কোচ, আমি নাম করতে চাই না, সেখানেও রমরমা। কোথাও কি নিজেকে খারাপ লাগা কাজ করে না, নাকি বিদেশিদের প্রতি আমরা বেশি মানে আমরা এই কারণে ইনক্লুডিং ক্লাব কর্তারা বেশি আস্থা রাখেন? নিশ্চয়ই, সেটা তো প্রমাণিত। বিভিন্ন সময় বিভিন্ন নামি নামি কোচেরা এসছেন এবং আমারও সৌভাগ্য হয়েছে স্টিভ কপেল থেকে শুরু করে হাবাসের সাথে কাজ করা। এটাও তো একটা অভিজ্ঞতা নিশ্চয়ই। কিন্তু ব্যাপারটা হলো যে আমি যদি ধরো আমি একটা মালিক, আমি যদি বিদেশি কোচ চাই, সেটা তো আমার কোনো অন্যায় না। আমি চাইবো আমার ভালো কোচ এবং ভালো খেলোয়াড় নিয়ে আমি আমি যেহেতু ইনভেস্ট করছি, আই ওয়ান্ট রেজাল্ট। সেই দিক থেকে অ্যাঙ্গেল থেকে ঠিক আছে। আইএসএল কেনায় গেল, আই লিগ, গত বছরের আই লিগে এখন তো এজেন্টের ব্যাপার, আমার কোনো এখনো পর্যন্ত এজেন্ট নেই। আমাকে অনেকে বলে স্যার এই গো ফর এজেন্ট, আপনি আমাদের সাথে কাজ করুন, দেখুন আপনি এই করে দেবো। তো যাই হোক, আমি একজনের নাম বলবো না, ইজ ওয়ান অফ দ্য নোন এজেন্ট এবং ওর আন্ডারে প্রচুর ভারতীয় খেলোয়াড়রা আছে। তো ও আমাকে বলেছিল, রেসপেক্ট করে, স্যার I will not go for any contract, but I will try so that you can get a club. আমি 24 সালের কথাটা বলছি না। তো উনি আমাকে সপ্তাহখানেক বাদে ফোন করে বললেন, অনেক ক্লাবের কোচ চেঞ্জ হয়েছে, প্রচুর ক্লাবের কোচ চেঞ্জ হয়েছে, আই লিগের কথা বলছে, নোবডি ইন্টারেস্টেড অন ইন্ডিয়ান কোচেস। তো এইটা মানসিকতাটা তো পাল্টাতে আমি পারি না এবং রাতারাতি পাল্টায় না। এখানেও কিন্তু ওই ওয়ার্ডটা আসছে, পেশেন্স। 27 বছরের কোচিং জীবনে যদি আমি বাংলার কোচ হয়ে থাকি এই বছর, আরও হয়তো 10 বছর বাদে যদি আমার জেদটা থাকে, আমার যদি ফোকাসটা থাকে, আমি হবই, কেউ আটকাতে পারবে না। 2024-এ যখন এই কথাটা শুনতে পাচ্ছেন, তার আগে আপনি আই লিগ মানে দেশের সেরা টুর্নামেন্টটা আপনি একটা ক্লাবকে দিয়েছেন, এই আই লিগে দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এইটাই কি সঞ্জয় সেনের জেদ আরও বাড়িয়ে দেয়? নিশ্চয়ই। এবং দ্রোণাচার্য পেলেন আর্মান্দো কোলাসো, গতকাল আমার সাথে যোগাযোগ হয়, আজকেও ফোন করেছি। তো আমি তো ওনাকেও ফলো করি। আমি তো ভারতীয় কোচ হিসেবে একটা 5 বছর আই লিগ জিতেছেন উনি। 1 বছরের জন্য ওনাকে আমাদের দেশের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং মানে ইন্ডিয়ান টিম, ন্যাশনাল টিমের দায়িত্ব দেওয়া হয়েছিল, যেখানে আমি নাম মানে এই যে আবার নতুন যে কোচ নির্বাচিত হলো বা তার আগে যিনি ছিলেন বা তার আগে ছিলেন, তারা 4 বছর ধরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানেও মানসিকতা, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এখানে তো কোনো ফ্র্যাঞ্চাইজিরা অ্যাপয়েন্ট করছে না, কোনো মালিক করছে না, এখানে ফুটবলের গভর্নিং বডি অ্যাপয়েন্ট করছে বিদেশি কোচ। ঠিক আছে, ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে গেলে হয়তো উনি মনে করছেন, কিন্তু যখন উনি আর্মান্দোকে করলেন, কেন নয় 2 বছর, 3 বছর, 4 বছর, ওয়াই 1 ইয়ার? এই যে বিভাজনটা বা এই যে বিভেদ, এই মানসিকতাটা যতক্ষণ না পাল্টাচ্ছে, সেখানে আমরা তো কিছু দর্শক হয়ে ছাড়া আমাদের কাছে উপায় নেই। তো সুতরাং আর্মান্দো এই যে আমাদের ইন্সপিরেশন, যে উনি আজকে যে দ্রোণাচার্য পেলেন, ওনার তো সেটাও কিন্তু এএফএ বা ভারত ঠিক করেছেন। তো তার কাজের স্বীকৃতি এত বছর বাদে তিনি পেলেন। উনি ইস্ট বেঙ্গলেও কোচ করে গেছেন। তো সুতরাং যদি তুমি ঠিক মতো পথে যাও, সততার সাথে কাজ করো, তার রিওয়ার্ড একদিন না একদিন মিলবেই। সবুরে মেয়া বলে। আমি যদি আইএসএল এর দিকে তাকাই, আমাদের খালিদ জামিল সহ খুব কম না, মানে খুঁজেই পাওয়া যায় না।
তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেখা যায় যে যারা ভারতীয় কোচ হয়, প্রো লাইসেন্স কোচ হলেও, আপনি তো প্রো লাইসেন্স করেছেন, তাদেরকে সহকারী অব্দি জায়গা দেয়, মানে খুব স্বতঃস্ফূর্ততার সঙ্গে আইএসএল এ দেয় না। তো আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আবার ভারতীয় ফুটবলের চর্চায় সঞ্জয় সেনকে নিয়ে চর্চা হচ্ছে প্রবলভাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি কি আইএসএল এ ফিরবেন, বা আইএসএল এর সেই রকম প্রস্তাব বা কিছু হলে, বা আর যদি সহকারীর প্রস্তাবই বা এরকম আসে? আমি তো সহকারী, আমি আর কারণ দেখো ঠিক আছে, আমি আইএসএল নিয়ে মানে আমি যখন আই লিগে কোচ, আইএসএল যখন শুরু হচ্ছে সেই সময় এটিকে চ্যাম্পিয়ন হলো, আমরাও চ্যাম্পিয়ন হয়ে ফিরলাম, তখন আমি অনেক ক্রিটিসাইজ করেছি এই লিগটা এবং সম্বন্ধে, সেটা নিয়ে ধারণা আমি যখন আবার আইএসএল ক্লাবে জয়েন করি, মিস্টার গোয়েঙ্কা আমাকে যখন ডাকেন, তোমাদের মতো অনেক সাংবাদিকই বলেছিলেন যে কেন আপনি তো এখানে এত সমালোচনা করেছেন, কেন গেলেন? আপনি এই শব্দটা ব্যবহার করেছিলেন যে আমি ছিলাম সেদিন সার্কাস লিগ, এই শব্দটা আপনি বলেছিলেন। তখনই তোমরাই আমাকে আবার জিজ্ঞেস করেছিলে তাহলে এইখানে আপনি কেন জয়েন করলেন। তো আমি যখন মোহনবাগানের দায়িত্ব ছেড়ে দিই, মিস্টার গোয়েঙ্কা যখন আমাকে 7 দিনের মধ্যে ডাকলেন, আমার পুরো বায়োডাটা থেকে শুরু করে আমার পাস্ট রেকর্ডস ওনার গড় করে বলে গেলেন, আমার একটা রেসপেক্ট জন্মালো ওনার উপরে। উনি শুধু ব্যবসাই করেন না, উনি যথেষ্ট খেলাধুলো সম্বন্ধে খোঁজ নেন, বিশেষ করে উনি যখন ইনভেস্ট করছেন ফুটবলে। তো আমার একটু আশ্চর্য লেগেছে এবং আমি ওনাকে বলেও ছিলাম, দেখুন আপনি আমাকে কেন চাইছেন, আমি তো সরাসরি কোচিং করতে পারবো না। তো উনি বলেছিলেন যে না, আপনি আমাদের সাথে থাকুন, আপনি টিম বিল্ডিং প্রসেসে থাকুন, আপনার যা পদ, আপনি টেকনিক্যাল ডিরেক্টর দেখুন। আমি বললাম আমি পদের লোভী না, আমি কোচিং ভালোবাসি। তো ঠিক আছে, কেন আইএসএল এবং আই লিগের তফাৎটা বোঝার জন্য আমার জয়েন করা। আমি আবার বলছি, ভারতীয়দের আর একটু ধৈর্য রাখতে হবে। খালিদ যথেষ্ট ভালো কাজ করছে, খালিদই যদি একমাত্র ভারতীয় কোচ হয়, তাকে দেখে অন্তত যারা প্রো লাইসেন্স বা এ লাইসেন্স করেছে বা করবে, খালিদের থেকে মোটিভেশন নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত, সামনের দিকে তাকানো উচিত। আমরা নেগেটিভ ভাববো না, আজকে পাচ্ছি না, কালকে পাচ্ছি না, পরশুদিন নিশ্চয়ই পাবো। তো সুতরাং এইটা আমাদের লক্ষ্য থাকবে। আপনি সহকারী হিসেবে আইএসএল কাজ করবেন না? আপনি বাংলা দলকে যেদিন চ্যাম্পিয়ন করলেন, তার ঠিক পরের দিন সকালে আপনি একটা টিম মিটিং করেছিলেন ফুটবলারদের নিয়ে, এবং সেই টিম মিটিংয়ের কথাগুলো ফুটবলারদের মনে ছুঁয়ে গিয়েছিল। ইনজেনারেলি যখন একটা টুর্নামেন্ট শেষ হয়, তারপর থেকে আর কোনো কোচ টিম মিটিং করে বলে শোনা যায় না, কারণ তখন অ্যাসাইনমেন্ট অলরেডি কমপ্লিট। কিন্তু আপনি সকালবেলা বসলেন এবং প্রত্যেকটা ছেলেকে নিয়ে একটা আলোচনা করলেন এবং বললেন যে যদি এই মুহূর্তে কোনো প্রস্তাব চলে আসে, ভেবেচিন্তে, দীর্ঘমেয়াদী প্রস্তাব যদি আসে, অনেক ভেবেচিন্তে সই করতে, এবং তারপরেও যদি কোনো টেনশন থাকে, কোনো মানে আলোচনার বিষয় থাকে, আপনার ফোন 24 ঘন্টার জন্য খোলা। আর ইভেন লাস্টে আরেকটা কথা আপনি নাকি বলেছিলেন যে এবার আপনি একটা এজেন্টের নিয়ে কাজ করবেন, এজেন্টের সঙ্গে কাজ করবেন, এই কথাটাও বলেছেন। এবং প্রত্যেককে জিজ্ঞাসা করেছেন যে এখানে কজন রয়েছে যাদের এজেন্ট রয়েছে, এই কথাগুলো বলেছেন। তো কোথাও কি মনে হয় যে এই ছেলেগুলোকে ঠিকঠাক গাইড করা বা আপনার উপলব্ধি? এই যে তুমি যে কথাগুলো বলছো, আমি এটা মানে আশ্চর্য হয়ে যাচ্ছি। মোল ইন দ্য টিম বলে যে এই খবরগুলো কেন বাইরে বেরোচ্ছে, এটা তো আমাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের মধ্যে, তার মানে কেউ না কেউ বলেছে সেইটা। কারণ ওই সময় তো কোনো সাংবাদিক ছিল না, কোনো না কোনোভাবে তোমাদের কৌতূহল জানতে পেরেছে। ব্যাপারটা হলো, আমি সবসময় চাই বাঙালি ফুটবল কেন, উদীয়মান ফুটবলারদের আমার মতো করে তাদের সাহায্য করা। যেহেতু আমাদের ফ্লাইটটা ইভিনিংয়ে ছিল, আমি ছেলেদেরকে দেখে আমার মনে হয় তাদের একটা দিশা দেখানো দরকার। একজন মানে ওরা তো সবাই আমার সন্তান সম, আমার ছেলের বয়সী বা আমার ছেলের থেকেও কেউ ছোট। তো সুতরাং এটা তো একটা অভিভাবকের মতো যে নিজেদের একটা গাইড করা, যে দিশা দেখানো। অনেক সময় কি হয়, আমি ধরো 10,000 টাকা পাচ্ছি, আমি যখন 30,000 টাকা পেলাম, আমার মাথাটা আরে বাবা 30,000 তো আমি পাবো না, কিন্তু 30,000-এ যে তুমি ট্র্যাপে পড়ে গেলে, সে কিন্তু অজান্তে জানতেও পারলো না। তো এই জায়গাটায় আমি বলেছিলাম হুট করে কিছু করবে না, একটু সময় রাখো, কারণ তোমাদের কতগুলো প্লেয়ারের নামও করেছিলেন যারা আইএসএল অন্য ক্লাবে গিয়ে বসে আছে। আমি বলছি যে সুযোগটা তোমরা পাচ্ছে না এবং সদ্ব্যবহার করতে হবে। তো আমি এইটাই বলেছিলাম যে জানো না তুমি কোথা থেকে কি অফার আসতে পারে, বা একটা ভালো, তোমরা যে চ্যাম্পিয়ন হয়েছো, একটা ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা ভালো দিক, এই জায়গাটায় তুমি ইমিডিয়েটলি ট্র্যাপে পড়ে সঙ্গে সঙ্গে করো না। আমি কাউকে কোনো বলবো না যে এখানে করো বা কারো মানে করো বা করো না, বা আমার হাতে কোনো ক্লাবও নেই, কিন্তু একটা বুদ্ধিমত্তার সাথে যদি একটা সুযোগ এসে যায়,
সেই সুযোগটা যাতে কাজে লাগানো যায়, সেই জন্যই আমি এই কথাগুলো কয়েকটা কথা বলেছিলাম। মধ্যে 10 মিনিটের মতো আমি বলেছিলাম যে তোমাদের হয়তো শুনতে ভালো বা ভালো লাগবে না, যদি তোমাদের জীবনের কাজে আসে। তারপরে তো 24 ঘন্টা কেন 48 ঘন্টা কেটে গেছে। এই যে তাদের জীবনে যে একটা প্রাপ্তি ঘটলো, মানে রাজ্য সরকার দ্বারা বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি ঘোষণা করলেন, এটা তো একটা বিশাল ব্যাপার। এরপরেও কিন্তু তাদের অনেক ভেবে চিনতে, যখন তাদের পেছনের দিকে আর তাকাবেন কিছু নেই, তখন জাস্ট লুক ফরওয়ার্ড, তাদের সামনের দিকে তাকাতে হবে এবং নিজেদের মনে একটা রাস্তা তৈরি করে নিতে হবে যে আমি এইখানে যেতে চাই। তো এইটা যদি তারা করতে পারে, আমার মনে হয় বেশ কয়েকটা ছেলে আগামী দিনে আরও তারা সাইন করবে বা ভালো কিছু করবে বলে আশা রাখি। এবং আমি এখনই বলে দিতে পারি 2025 সালের যে কলকাতা লিগ, গত 4-5 বছর যা হয়েছে তার থেকেও আরও জমজমাট হবে, আরও ভালো ভালো খেলোয়াড়কে পাওয়া যাবে যারা কিনা বাংলাকে এবং আলটিমেটলি ভারতবর্ষকে সমৃদ্ধ করবে। রবি হাসদাকে কি বলবেন যেভাবে? না দেখো, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে রবি হাসদা নরহরি গোল করছে, তুমি বিশ্বাস করো আমি কে কটা গোল করলো এটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। বাংলা জিতছে কিনা সেটাই। মোহনবাগান যখন জিতছে ঠিক এইরকম বলবন্ত এবং যে ছিল, বলবন্ত এসে বলতো কোচ আপ যে কো যারা পছন্দ করতা है। তো যখন আমি আবার বলবন্তকে খেলাতাম তখন যে এসে বলতো স্যার আপ বলবন্ত কো ज़्यादा पसंद करते हैं। তো এই যে বলছি, এইগুলো হলো একটা দারুণ অনুভূতি। তো এই যে তুমি রবি হাসদার কথা তুললে বলেই আমার আর এর প্রসঙ্গ এসে গেল, কারণ আমরা পেয়ার হিসেবে শুরু করেছিলাম নরহরি এবং মানে আমাদের হাসদাকে, কিন্তু ফাইনালে আবার নরহরিকে না খেলিয়ে আমি হাসদাকে খেলিয়েছি। তো এটা আলাদা কথা, কিন্তু এই যে আমি খেলাচ্ছি এবং এই যে তার প্রতিদান, ওর মনের মধ্যে যে ইচ্ছা যে বাংলার হয়ে আমি খেলবো, আমি বাংলাকে গোল করে জেতাবো, তো এটা তো তার কৃতিত্ব, দারুণভাবে সে করেছে। সঞ্জয় দা একটা কথা মনে করলো, এই যে অস্কার রুজো ইস্ট বেঙ্গল কোচ, এর সঙ্গেই তো আপনার প্রো লাইসেন্স করার কথা না। ব্যাপার হলো যে সময় 2015-এ ভারতবর্ষে প্রো লাইসেন্স হচ্ছিল, গভর্নমেন্ট তখন আমাদের ভারতীয় দলের কোচ ছিলেন, আমাদের স্কট ছিলেন টেকনিক্যাল ডিরেক্টর। তো আমরা একটা এলিট কোচেস একটা মিটিং হয়েছিল যেখানে গোয়াতে, সেখানে সবাই আরমান্দো, সাবিও, ডেরেক পেরেরা, মানে সব প্রো লাইসেন্স এন্ড এ লাইসেন্স কোচেদেরকে নিয়ে জার্মান একজন কোচ এসেছিলেন, যিনি জার্মান ওয়ার্ল্ড কাপের সাথে যুক্ত ছিলেন, উনি এসেছিলেন ফিফা থেকে। তো সেই সময় একজনই ফরেনার ছিলেন, ওই অস্কার ব্রুজো, তখনই পরিচয় হয়েছিল। তখন কিন্তু উনি এসেছিলেন যেহেতু উনি স্পোর্টিং ক্লাব গোয়াতে একটা কাজ করাতেন, এবং ওই সময় প্রো লাইসেন্সটা ভারতবর্ষের আন্ডার গভর্নমেন্টস হয়। এবং আমাকে স্কট তখন বলেছিল যে সঞ্জয় ভাই ইউ আর নট গোয়িং ফর প্রো লাইসেন্স। তখন আমি বলেছিলাম ভাই আই উইল পাস প্রো লাইসেন্স অ্যান্ড ইউ উইল অ্যাপয়েন্ট ফরেন কোচেস। তখন আমাকে প্রদীপ চৌধুরী এইটা শুনে কলকাতা থেকে বলেছিল, সঞ্জয় তুই এই বোকামি করিস না। তো আমি দুটো কারণে করেছিলাম, এইটা একটা বলার জন্য, কারণ আমার মুখটা খুব পাতলা। আমি সকলের সামনেই বলেছিলাম এখানে 13 জন প্রো লাইসেন্স সিটিং without jobless. They are all jobless. So what is the use of spending so much money and acquire pro license? But I know, because if I pass pro license, you will appoint foreign coach. 2025 সালে এসে সেটাই তো হয়েছে। গভর্নমেন্টকে বলছিলেন, স্কটই আমাকে বলেছিল, গভর্নমেন্ট আমাকে চিনতেও না, বলেও নি। আপনি এই কথা বলেছেন করে কি করবো? ইয়েস, আমি তখন বলেছিলাম এটা। এবং 2025 10 বছর হয়ে গেল, আমি যে ভুল বলিনি সেটা তো এখনো প্রমাণিত। ভারতীয়দের তো স্থান নেই, প্রো লাইসেন্স তো আরো হয়েছে। আমার সাথে যেরকম 13 জন হয়েছে, আমাদের পরে আবার এই ইয়াং লড়া হলো। অস্কার তখন যেহেতু ভারতবর্ষে ছিল, করিম ছিল, অনেকে করেছে, খালিদ জামিল করেছে, থংবা সিং তো করেছে। আমি মোহনবাগানের দায়িত্ব, কোচের দায়িত্ব, আমার সাইন করা কন্ট্রাক্ট। আমি যদি মোহনবাগান দল ছেড়ে কোচিং করতে যাই, কোনো প্রেস কেউ ছাড়বে না, তো সুতরাং আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। আমি ওই দুটো অ্যাঙ্গেল থেকেই বলেছিলাম, যেহেতু মোহনবাগানে কাজ করি, এটা অন্য ক্লাবে হলেও হতো, আর করে কি হবে। তো এইটা যখন বেরিয়েছিল কাগজে, প্রদীপ চৌধুরী কলকাতা থেকে আমাকে বলেছিলেন, উনি আমার ওয়েল উইশার, সঞ্জয় এই বোকামিটা করিস না, এটা কাজে লাগবে, করে নিস। তো ওনার কথা আমি ঠিক মেনে নিয়েছিলাম, এবং আমার স্বপ্ন ছিল তখন থেকেই করা। এই জায়গায় দাঁড়িয়ে থেকে
ফিউচার প্ল্যান কি? কারণ আইএফ এর সাথে আমার যা কথা হয়েছিল, সচিব নিজে বলছিলেন আপনার সঙ্গে একটু অন্যরকম ভাবে মানে বাংলা ফুটবল আপনাকে কাজে লাগাতে চায়, বা আপনার নিজের কোনো পরিকল্পনা আছে? 48 ঘন্টা হয়ে গেল। দেখো না, তো এখনো আমি ঠিক ভেবে উঠিনি যে কি করব না করব। যেরকম আমার কাছে সুযোগ আসবে সেইভাবে আমি মানে করব। I League আমি sector- কলকাতা লিগে প্রচুর ক্লাব গত 2 বছর ধরে আমাকে বলেছে, আমি তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি বা এখনো জানাচ্ছি যে আমাকে আমার নাম বিবেচিত করার জন্য। কিন্তু আমি আর কলকাতা লিগটা করতে চাই না। আমি কোনো ছোট ব্যাপার না, ছোট যে কলকাতা লিগ উনি নাকশেদ কেন এরকম ব্যাপার না। আমি যদি কমসে কম একটা আই লিগ ক্লাব পাই সামনের দিকে নিশ্চয়ই করব। তারপরে অন্য কোনো যদি আসে সুযোগ, যেরকম বাংলার কোচের সুযোগ এসে গেছে, এরকম যদি কোনো সুযোগ আসে নিশ্চয়ই সেটা ভেবে দেখবো, তারপরে নিশ্চয়ই ডিসিশন। সঞ্জয় দা, এই সময় ভারতবর্ষে দেশের ফুটবলের যদি কথা বলি, কখনো মানে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষের দেশের জার্সি পরে খেলার স্বপ্ন থাকে, দেশের জার্সি পরে দেশের জার্সি গায়ে মানে দেশের কোচ হওয়ার একটা স্বপ্ন থাকে। খুব কঠিন সিচুয়েশন বা এতে কোথাও আপনি সেই রকম ভাবে মেন্টালি রেডি? যে নিশ্চয়ই, আমি তো অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ, আমি আমি শর্ট লিস্টেও ছিলাম। তো আমার আকাঙ্ক্ষা যদি উচ্চল আকাঙ্ক্ষা না থাকে, একই ঘটনা। কিন্তু না, ঠিক আছে, আজকে করেনি, কালকে করতে বাধ্য হবে। এখনই বলে দিলাম, আমাকে না হলেও অন্য কাউকে করতে বাধ্য হবেই। কারণ যেদিকে যাচ্ছে মানে যেদিকে আমরা মানে যাচ্ছি বা আগামী দিনে যেদিকে যেতে চলেছে, কোনো না কোনো সময় আমাদের দেশের মানে ন্যাশনাল কোচ ভারতীয় হবেই। সেটা আমি হব বলছি না, কেউ না কেউ হবেই। যেহেতু এখন কন্ট্রাক্ট হয়ে গেছে মার্কুয়েজের সাথে, হয়তো পরবর্তী কোচ কোনো ভারতীয় হবেন, এটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই যে আজকে বাংলার প্রতি যে একটা ভালোবাসাটা, এইটা তো হারিয়ে গিয়েছিল। সেই প্যাশনটাকে আনতে হবে। সেই প্যাশনটাকে আনতে গেলে এটা আমি কেন, এইরকমভাবে যারা ভালোবাসে খেলাধুলো তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে বিশ্বাস রাখতে হবে যে বাংলা এবং বাঙালি ছেলেরা আগামী দিনে রাজত্ব করতে চলেছে। এটা একটা শূন্যতা যায়, এটা ইকোনমিক্সেও তাই, যে একটা দাম বাড়ে ওঠে পড়ে আবার ঘুরে দাঁড়ায়। তো সুতরাং আজকে কিছুটা বছর গেছে যেখানে বাংলা, আমরা সবসময় বলি ভারতীয় দলে বাঙালিকে নেই, এগুলো একটা সময়। এই সময়টা কাটিয়ে উঠে আমরা আশা করি আগামী দিনে এই বাঙালি ছেলেরাই বাংলার মুখ কেন ভারতবর্ষের মুখ। একটা এই যে সন্তোষ ট্রফি, এটা দেশের একসময় অন্যতম সেরা টুর্নামেন্ট ছিল। এই বছর সন্তোষ ট্রফি হলো, এবং সন্তোষ ট্রফি যারা খেলে এই মুহূর্তে ইয়ং, সব থেকে ট্যালেন্টেড ইয়ং মানে সেরা ব্যাচটা খেলে। কিন্তু এখানে কি স্পটার বা এই ধরনের কিছু ফেডারেশন? আমি যখন কল্যাণীতে হয়, আমি ডেনসান দেখছি না, তখন আমার খুব ভালো লেগেছিল। আমি বলেওছিলাম এআইএফএফ এটা গুরুত্ব দিচ্ছে, কিন্তু মূল পর্বের খেলায় যেখানে ক্রিম ছেলেরা সেখানে দেখিনি। আর একটা জিনিস তোমাকে ভাবতে হবে, 31শে ডিসেম্বর সন্তোষ ট্রফির ফাইনাল হচ্ছে। 31 ডিসেম্বর তুমি কতটা লোককে এক্সপেক্ট করো মাঠে? তো 31শে ডিসেম্বর ইয়ার এন্ড সেলিব্রেশন, তারপর নিউ ইয়ার্স ইভ, সবাই মানুষ সারা বছরের যে ক্লান্তি, বেদনা, ব্যথা ভুলে গিয়ে আনন্দে মাতবে। সেই সময় এআইএফএফ একটা ফাইনাল করছেন। এর থেকে যে বাজে অর্গানাইজেশন বলে, যে অর্গানাইজেশন পার্টটা, এটা ভাবা যায় না। আমরা কনসেন্ট্রেট করেছিলাম সন্তোষ ট্রফি জিতবো বলে, তাই জন্য আমরা হয়তো জিততে সক্ষম হয়েছি। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য ফ্যান্স অ্যান্ড যারা ফুটবল ভালোবাসে, তাদের জন্য এটা কি করা হলো? তাদের হয়তো একটা প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সে ফ্যামিলির সাথে পিকনিকে যাবে বা ঘুরতে যাবে বা হোটেলে আনন্দ করতে যাবে, তারা এই ফুটবল ফাইনালটা দেখতে পেল না। যারা ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে, সেই দুটো রাজ্যের ফাইনাল হচ্ছে শূন্য, অলমোস্ট শূন্য মাঠে 100-200 লোক ম্যাক্সিমাম সন্তোষ ট্রফির ফাইনাল দেখছে। এবং আমি জানিও না আমাদের দেশের জাতীয় কোচ উনি জানেন কি না যে সন্তোষ ট্রফির ফাইনাল হায়দ্রাবাদে হচ্ছে। বলা হয় যে অমল দত্তের পর আপনি সেই কোচ যে অত ভাবেন না, যেটা আপনার মনে হয় ঠিক সে যেই হোক সামনে বলে দেন। এই জন্যই কি সঞ্জয় সেনের অনেক জায়গা থেকে চাকরির ক্ষেত্রে বলুন, কোচিং এর ক্ষেত্রে অনেক জায়গা থেকে সরে আসতে হয়? তাতে কি আছে, তাতে কি যায় আসে? ব্যাপারটা হলো কাউকে না কাউকে সত্যটা বা এইটাকে তো তুলে ধরতে হবে। এটা যদি আমার কথাটা শুনে ওনারা রিয়েলাইজ করেন যে না আর 31শে করা যাবে না, মানে অন্যদিন করব, তাতে তো বরঞ্চ ভালোই হলো। আমি নয় খারাপ হলাম, কিন্তু আলটিমেটলি তো ফুটবলের মঙ্গল হলো। আমি আমার কথা চিন্তা করব, দেশের কথা চিন্তা করব না, রাজ্যের কথা চিন্তা করব না, সেটা হয় না। আমি আই ক্যান স্যাক্রিফাইস মাইসেলফ। আমি 5 লক্ষ টাকা আমার নিজের পকেট থেকে জরিমানা দিয়েছি,
আমি কিন্তু সঠিক কথাটা বলেছি, আমি এএফসি খেলতে যাচ্ছে মোহনবাগান ক্লাব, জাতীয় ক্লাব, জাতীয় দল, সে খেলতে যাচ্ছে এএফসি কাপের খেলা। সেইখানে আমাদের খেলাটা একদিন পেছলে কি অসুবিধা হতো, যেখানে আমরা এএফসি খেলতে যাচ্ছি মানে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। তো সেই জায়গায় আমি প্রেসিডেন্টের সমালোচনা করেছি না প্রেস কনফারেন্সে, তো তাতে আমার কি যায় আসে? 10 বছর বাদে আমি আমার জায়গায় আছি, প্রেসিডেন্ট কোথায় আছে তুমি তার নামও শুনতে পারবে না। সঞ্জয় সেন তার জায়গায় আছে 10 বছর বাদে, যার কথা বলেছিলাম উনি কোথায় আছেন ভগবান জানে। তো আমার কিছু যায় আসে না। ফর দ্য সেক অফ ইন্ডিয়ান ফুটবল or Bengal football, I will stay straight away. Whatever I feel good for the future of football. আমরা 11টা ম্যাচ খেলেছি, 9টা জিতেছি, 2টো ড্র হয়েছে, অপরাজিত এবং টুর্নামেন্টের সব থেকে কম গোল 4টে গোল খেয়েছি আমরা। তো এইটা কিন্তু রাতারাতি হয় না, কনসেন্ট্রেশন না থাকলে হয় না, তাদেরকে সঠিক দিশা দেখাতে না পারলে হয় না। এবং এই ছেলেগুলোর মধ্যে কোয়ালিটি আছে বলেই তারা আজকে এই রেজাল্টটা বার করেছে। আমি কেউ না, আমি হরিদাস, আমি তাদের মনে শুধু এইটা পয়েন্ট আউট করে দিয়েছি যে এটা তোমরা করলে হয়তো ভালো হতে পারে। সম্মিলিতভাবে 22টা ছেলে করেছে, তার জন্য আজকে বাংলার গৌরব তার সস্থানে চলে এসছে। তো তারা যদি ওই যে 10 মিনিটের কথা বললে, যে কথাগুলো বলেছিলাম, যদি কিছু অন্তত তারা মনে রাখে, তুমি 2-3 বছরের মধ্যে দেখবে কেউ না কেউ খেলছে, আই ক্যান রাইট ইট। আপনি তো এটাও বলেছিলেন যখন ম্যাচ হেরে গেছে কেরালা ফাইনালে, বলেছিলেন যে কি আমরাও গত কয়েক বছর ধরে ফাইনাল এরকমভাবে হেরেছি, আমরাও যন্ত্রণাটা জানি, ওদের সামনে কেউ যেন সেই উচ্ছ্বাসটা না দেখে, গার্ড অফ অনারটা মানে অনারটা ওদের দেওয়া, এটাও বলেছিলেন। ইয়েস, বিকজ রেসপেক্ট, তুমি রেসপেক্ট আর্ন করতে গেলে ইউ হ্যাভ টু গিভ রেসপেক্ট। তোমরা তো বুঝেছো, আমি তো ওদের বলেছিলাম, মনে আছে তোমরা যখন মাথা নিচু করে দাঁড়িয়েছিলে, কেমন তোমরা হই হই করছো, হই হই করবে, আর 10 মিনিট বাদে ডিস্ট্রিবিউশনটা হয়ে যাক, আমরা ড্রেসিং রুমে যাব, আমরা হোটেলে যাব, আমরা সারা রাত্রি হই হই করবো, কিন্তু এই 10 মিনিট প্লিজ গিভ দেম রেসপেক্ট। সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। অনেক ধন্যবাদ খোলামেলা এই আড্ডায় জয়েন করার জন্য। সংবাদ প্রতিদিন ডিজিটালে সময় কাটানোর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। যাই হোক, এখানেই এই আলোচনা বা আড্ডা শেষ করছি। সঙ্গে থাকুন সংবাদ প্রতিদিন .in এর অন্যান্য খবরের জন্য। ক্যামেরায় রতিন কুণ্ডুর সঙ্গে প্রসূন বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in।